নমস্কার, শুভ সন্ধ্যা। আমি গত ভিডিওতে যে এনপিএ সম্বন্ধে বা নন পারফর্মিং অ্যাসেট সম্বন্ধে যে আলোচনাটা শুরু করেছিলাম, নন পারফর্মিং অ্যাসেট, তো সেইটার কন্টিনিউয়েশন আজকের ভিডিওতে আমি করছি। তো আমি কি বলেছিলাম, নন পারফর্মিং অ্যাসেট কাকে বলে? যে অ্যাসেটটা থেকে যে অ্যাসেটটা পারফর্ম করে না অ্যাকচুয়ালি ফ্রম দ্য ব্যাঙ্ক অফ পয়েন্ট অফ ভিউ। এটা ব্যাঙ্কিং কনসেপ্টের একটা ভীষণই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ভীষণই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো যে অ্যাসেটটা পারফর্ম করে না মিনস যে অ্যাসেটটা থেকে কোনো রিটার্ন পাওয়া যায় না। এখানে ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেটটা কি? কাউকে লোন দেওয়া বা কাউকে অ্যাডভান্স দেওয়া বা লোন দেওয়া। এই লোন কাউকে দেওয়ার পরে সেই লোন থেকে যদি কোনো ইন্টারেস্ট বা কোনো রিটার্ন যদি না আসে এবং স্পেসিফিক পিরিয়ড অফ টাইম অবধি যদি রিটার্নটা না আসে, তাহলে তাকে আমরা সেই লোনটাকে আমরা ব্যাড লোন বলি বা এনপিএ বলি বা নন পারফর্মিং অ্যাসেট বলি। তো আমি তোমাদের গত ভিডিওতে ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত লোন বা অ্যাডভান্সকে নন পারফর্মিং অ্যাসেট বলা হয়, তাদের ক্রাইটেরিয়াগুলো কী থাকলে তাদেরকে এনপিএ বলা যেতে পারে, কোন ধরনের লোনকে বা কোন ধরনের অ্যাডভান্সকে নন পারফর্মিং অ্যাসেট বলা যেতে পারে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। দ্যাট মিনস ক্রাইটেরিয়া অর ফিচার্স, মানে কোন ধরনের লোনকে আমরা এনপিএ বলতে পারি বা কোন ধরনের অ্যাডভান্সকে আমরা এনপিএ বলতে পারি। ঠিক আছে, এখানে আমরা কি বলছি? ফার্স্ট কথাটা আমি বলছি অ্যান অ্যাসেট ইনক্লুডিং আ লিস্ট অ্যাসেট। লিস্ট অ্যাসেট কাকে বলে? লিজ কাকে বলে? এখানে আমি আলোচনা করতে গিয়ে যে ধাপে ধাপে যে টপিকসগুলো, মানে যে টার্মসগুলো আমার কাছে সামনে আসছে, আমি আলোচনা করছি যেগুলো আমি সেই টার্মটাকে তোমাদের সামনে আমি একটু সেটা হয়ে ডিসকাস করে দিচ্ছি। লিজ কথাটার মানে হচ্ছে একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে কোনো অ্যাসেটের ওনার যখন কোনো সেই অ্যাসেটকে ভোগ করার কোনো অধিকার কোনো থার্ড পার্টিকে বা কোনো আদার পার্টিকে দিয়ে থাকে, তখন তাকে আমরা একটা লিজ এগ্রিমেন্ট বলি। এবং এই লিজটা কি? লিজটা হচ্ছে এই যে ব্যবহার করার জন্য যাকে এই অ্যাসেটটা একটা ওনার দিয়ে থাকে, এবং যে ব্যবহারকারী বা যে ব্যবহার করে বা যে এটাকে অ্যাসেটটাকে ইউজ করবে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম অবধি বা টেম্পোরারি, তাকে কিছু পে করার প্রতিশ্রুতি দেয়, সেটাই হচ্ছে লিজ। আর এটা যখন একটা এগ্রিমেন্টের জন্য যে এগ্রিমেন্টটা হয়, তাকে আমরা লিজ এগ্রিমেন্ট বলি। তো এক্ষেত্রে লিজড অ্যাসেট কি? যে অ্যাসেটটাকে আমি কোনো অ্যাসেটের ওনার সেটা ব্যবহার করার জন্য, টেম্পোরারিলি ব্যবহার করার জন্য কোনো থার্ড পার্টিকে বা কোনো আদার পার্টিকে সেটা দিয়ে থাকে, এবং তার এগেনস্টে কিছু সে রিটার্ন পায় বা তার এগেনস্টে কোনো একটা ইনকাম পায় বা কোনো ফেভার পায়, তাহলে তাকে লিজড অ্যাসেট বলে থাকে। ঠিক আছে, তো এখানে আমি কি বলছি? An asset including a leased asset becomes an NPA. That means NPA means হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। NPA শর্ট ফর্ম হচ্ছে NPA। আমি NPA বলেই বলে যাব, বারবার নন পারফর্মিং অ্যাসেট বলে এই কথাটা বলবো, সময় নষ্ট করবো। An asset including a leased asset becomes an NPA when it ceases মানে বন্ধ হয়ে যাওয়া, ceases to generate income for the bank। যখন একটা লিস্ট অ্যাসেটকে বা NPA আমরা তখনই বলবো যখন সেখান থেকে আমরা কোনো রিটার্ন পাবো না বা রিটার্ন পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে যেখানে, তখন তাকে আমরা একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের পরে যখন সেটা থেকে রিটার্ন পাওয়া বন্ধ হয়ে যায়, রিটার্ন আসে না সেই পিরিয়ড অবধি, তখন তাকে আমরা সেই সমস্ত লিস্ট অ্যাসেটকে আমরা এনপিএ বলে থাকি। ঠিক আছে, অ্যান্ড এনপিএ ইজ আ লোন আর অ্যাডভান্সেস। সেই ধরনের লোন আর অ্যাডভান্সকে এনপিএ বলা হয়, যেগুলো আমি যে ফিচার্সগুলো এখন বলছি সেই ধরনের লোন আর অ্যাডভান্সকে আমরা এনপিএ বলে থাকি। অ্যান্ড এনপিএ ইজ আ লোন আর অ্যাডভান্সেস ওয়্যার the first and important criteria, interest and installment or and এটা হতে পারে আবার ইন্টারেস্ট অ্যান্ড ইনস্টলমেন্ট, মানে দুটোই একসাথে হতে পারে বা দুটোর ক্ষেত্রে আইদার পার্টি হতে পারে, ইন্টারেস্ট অর ইনস্টলমেন্ট। ইন্টারেস্ট অ্যান্ড or ইনস্টলমেন্ট or principal remains overdue for a period of more than 91 days in respect of a term loan। আমি আরেকবার পড়ছি, ইন্টারেস্ট অ্যান্ড অর ইনস্টলমেন্ট অফ প্রিন্সিপাল রিমেন্স ওভারডিউ, মানে যেটা ডিউ আছে কিন্তু সেটা সেই ডিউটা থেকে কোনো রিটার্ন আসেনি, দ্যাট মিনস ওভারডিউ। ঠিক আছে, যে ডিউটা থেকে কোনো রিটার্ন এখনও পর্যন্ত আসেনি, সেম রয়ে গেছে ডিউটা, সেটা হচ্ছে ওভারডিউ হয়ে গেছে ফর এ পিরিয়ড অফ মোর দ্যান 91 days। ডেজের ক্রাইটেরিয়াটা কি? 91 days, মোর দ্যান 91 days or 91 days or more in respect of a term loan, নাম্বার 1। নাম্বার 2 কি? দ্য অ্যাকাউন্ট রিমেন্স আউট অফ অর্ডার। এই আউট অফ অর্ডার নিয়ে আমি পরে আলোচনা করছি। আউট অফ অর্ডার কাকে বলে সেটা নিয়ে আমি পরে তোমাদের সাথে আলোচনা করছি।
দ্য অ্যাকাউন্ট রিমেন্স আউট অফ অর্ডার ফর এ পিরিয়ড অফ মোর দ্যান 90 days ইন রেসপেক্ট অফ অ্যান ওভারড্রাফট অর ক্যাশ ক্রেডিট, যাকে আমরা সবসময় বলি ওডি অর সিসি, ক্যাশ ক্রেডিট অর ওডি, ওভারড্রাফট। তাহলে এখানে কি বলছি, দ্য অ্যাকাউন্ট রিমেন্স আউট অফ অর্ডার for a specific period of more than 90 days in respect of an overdraft or cash credit, ঠিক আছে। The bill remains overdue, the bill remains overdue for a period of more than 90 days, the bills remains overdue for a period of more than 90 days in the case of bills purchased or discounted, in the case of bills purchased or discounted, clear। এইবার যে ক্রাইটেরিয়াটা আমি আলোচনা করছি, এটা লেস ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, কিন্তু ক্রাইটেরিয়াটা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলে এটাকে আমরা এনপিএ বলতে পারি। সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড অর ইনস্টলমেন্ট অফ প্রিন্সিপাল, ইন্টারেস্ট অ্যান্ড অর ইনস্টলমেন্ট অফ প্রিন্সিপাল রিমেন্স ওভার ডিউ ফর 2 harvest seasons for a period of not exceeding 2.5 years in the case of an advances given for agricultural purposes। মানে কৃষিকার্যের ক্ষেত্রে যদি আমরা কোনো লোন দিয়ে থাকি, কৃষিক্ষেত্রে কোনো কৃষকদের আমরা যখন লোন দিয়ে থাকি, যখন ব্যাংক কোনো গ্রামীণ ব্যাংক বা কোনো ব্যাংক যদি লোন দিয়ে থাকে, সেক্ষেত্রে কী বলছে, কখন সেখানে এনপি হবে ব্যাংকের পয়েন্ট অফ ভিউতে, ইন্টারেস্ট অ্যান্ড ইনস্টলমেন্ট অফ দ্যাট লোন অফ প্রিন্সিপাল রিমেন্স ওভার ডিউ ফর এ 2 harvesting seasons, মানে দুটো কৃষিকাল ধরে যখন এটা ওভার ডিউ হয়ে থাকবে ফর এ পিরিয়ড নট এক্সিডিং 2.5 years ইন দ্য কেস অফ অ্যান অ্যাডভান্স গিভেন ফর এগ্রিকালচারাল পারপাসেস। মানে 2.5 বছরের ওপরে নয়, কিন্তু 2 বছরের ওপরে যখন কোনো কৃষিকালের ক্ষেত্রে যদি কোনো লোন রিফান্ড করা না হয়ে থাকে বা তার ইন্টারেস্ট যদি না পেয়ে থাকে ব্যাংক, তখন সেক্ষেত্রে কিন্তু সেটাকে এনপি আমরা বলে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্রাইটেরিয়া কি, অ্যান ইনস্টলমেন্ট অফ দ্য প্রিন্সিপাল অর দ্য ইন্টারেস্ট দেয়ার অন রিমেন্স ওভার ডিউ ফর আ 1 crop season ফর লং ডিউরেশন ক্রপস ফর দ্য এগ্রিকালচার পারপাসেস, ঠিক আছে। An installment of the principal or the interest thereon remains overdue for 1 crop season for long duration crops of agricultural purposes. আরেকটা হচ্ছে any amount to be received remains overdue for a period of more than 90 days in respect of other accounts, যেটা নর্মাল ক্ষেত্রে এটা হয়। নর্মাল ক্ষেত্রে এটা দুটো, এই লাস্ট দুটো যে ক্রাইটেরিয়া আমি বললাম, সেই দুটো ক্রাইটেরিয়া তোমাদের আমি আরেকবার বলছি। Interest on an installment of principal remains overdue for 2 harvest seasons, but for a period of not exceeding 2.5 years, মানে 2.5 বছরের ওপরে নয়, কিন্তু দুটো কৃষিকাল অতিবাহিত হওয়ার পরে বা দুটো কৃষিকালের পর্যন্ত বা 2.5 বছরের পর্যন্ত এবং 2.5 বছরের অধিক নয়, এর মাঝখানে ইন কেস অফ অ্যাডভান্স গিভেন ফর এগ্রিকালচারাল পারপাসেস, যেটা এনপিএ কোন ক্ষেত্রে বলা হবে, যেখানে আমাদের কোনো সেই কৃষিক্ষেত্রে যে লোনটা দেওয়া হয়েছে সেই লোন থেকে যদি কোনো রিটার্ন বা ইনস্টলমেন্টের যদি কোনো রিটার্ন না আসে, বা ইন্টারেস্ট যদি ওভার ডিউ হয়ে থাকে বা ইনস্টলমেন্ট যদি ওভার ডিউ হয়ে থাকে, সেই পিরিয়ডের জন্য, সেটা হচ্ছে 2 বছর, দুটো কৃষিকাল ধরে বা 2 বছর ধরে যেটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে এনপিএ বলা হয়ে থাকে। এবং নেক্সটটা কি, অ্যান ইনস্টলমেন্ট অফ দ্য প্রিন্সিপাল or the interest thereon remains overdue for 1 crop season for a long duration crops for the agricultural purposes, ঠিক আছে। এবার নেক্সট যে ক্রাইটেরিয়াটা যেটা কি আছে, any amount to be received remains overdue for a period of more than 90 days in respect of other accounts, সেটা হচ্ছে জেনারেলসের, যেটা আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে 90 ডেজের জন্য যদি কোনো লোন ওভারডিউ হয়ে থাকে, যদি কোনো লোন রিফান্ড না হয়ে থাকে বা তার কোনো ইন্টারেস্ট বা ইনস্টলমেন্ট যদি পেমেন্ট না হয়ে থাকে, ব্যাংককে যদি পেমেন্ট না করা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা এনপিএ বলে যে কোনো আদার অ্যাকাউন্টের ক্ষেত্রে এনপিএ বলে তাকে আমরা ধরবো, সেই সমস্ত লোন, ঠিক আছে। ব্যাড লোনস। আচ্ছা, নন সাবমিশন অফ স্টক স্টেটমেন্টস ফর 3 continuous quarters in case of cash credit facility, non-submission of stock statements for 3 continuous quarters in case of cash credit facility, এক্ষেত্রেও কিন্তু তাকে আমরা এনপিএ বলে থাকি। নো অ্যাক্টিভ ট্রানজ্যাকশনস ইন দ্য অ্যাকাউন্ট, যেমন ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, ইপিসি, পিসিএফসি ফর মোর দ্যান 90 days, নো অ্যাক্টিভ ট্রানজ্যাকশনস, যদি অ্যাক্টিভ ট্রানজ্যাকশন ইন দ্য অ্যাকাউন্ট অফ ক্যাশ ক্রেডিট আর ওভারড্রাফটের ক্ষেত্রে যদি না হয়ে থাকে ফর মোর দ্যান 90 days, তাহলে সেখানে আমরা কিন্তু তাকে এনপিএ বলে থাকি, ঠিক আছে। এবং আরেকটা যেটা লাস্ট ক্রাইটেরিয়া, যেটা সেটা কোনটাকে এনপিএ বলে থাকবে, সেটা হচ্ছে ফর ডেরিভেটিভস ওভার ডিউ রিসিভেবলস রিপ্রেজেন্টিং পজিটিভ মার্কেট টু মার্কেট value of the contract remained unpaid for a period of 90 days from the specified due date for payment, ঠিক আছে।
for derivatives, overdue receivables representing positive mark-to-market value of the contract remains unpaid for a more than 90 days from the specific due date of the payment. এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তাহলে যে কোনো লোন আর অ্যাডভান্সকে আমরা কিন্তু ব্যাড লোনস বা তোমার এনপি আমরা বলে থাকি বা নন পারফর্মিং অ্যাসেট আমরা বলে থাকি। এইবার যেটা আমি একটা আলোচনা করেছিলাম, আউট অফ অর্ডার কাকে বলে? আউট অফ অর্ডার কথাটার মানেটা কী? আমি যে এই যে আউট অফ অর্ডার কথাটার মানেটা তোমাদের বলেছিলাম, সেটা আউট অফ অর্ডার বলতে কী বোঝায়? আউট অফ অর্ডার স্ট্যাটাস কখন হবে? তা কখন কোনো একটা লোনকে আউট অফ অর্ডার স্ট্যাটাস দেওয়া হয়ে থাকে? সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইজ ট্রিটেড অ্যাজ আউট অফ অর্ডার ইফ দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স রিমেন্স কন্টিনিউয়াসলি ইন এক্সেস অফ দ্য স্যাংশন লিমিট অর ড্রয়িং পাওয়ার। ঠিক আছে? An account is treated as out of order. Accounting treated as out of order status if the outstanding balance remains continuously in excess of the sanction limit or drawing power. ঠিক আছে? An account is treated as out of order if the outstanding balance remains continuously in excess of the sanction limit or drawing power. মানে যদি ধরো আমি ধরো কোনো কাউকে একটা ওভারড্রাফট ফেসিলিটি দিয়েছি, ব্যাংক কোনো কাউকে ওভারড্রাফট ফেসিলিটি দিয়েছে, সেই ওভারড্রাফট ফেসিলিটির ক্ষেত্রে যখন এক্সেসিভ যখন টাকা তোলা হয়ে থাকে বা ইউজ করা হয়ে থাকে, সেটা যদি কোনো কেউ যদি ইউজ করে থাকে ব্যাংকের সেই ফেসিলিটি দেওয়ার পরে, এবং সেটা যদি কন্টিনিউয়াসলি সেম থাকে একটা পার্টিকুলার পিরিয়ড অনুযায়ী পিরিয়ড ধরে সেই সেম থাকে, বা সেটা যদি সেই পিরিয়ড অবধি যদি সেটা সেম থেকে যায়, তাহলে সেই পার্টিকুলার পিরিয়ডের পরে তাকে আমরা আউট অফ অর্ডার স্ট্যাটাস দিয়ে থাকি সেই লোনটাকে। এটাও একটা লোন। ওভারড্রাফট ফেসিলিটি দেওয়া মানে একটা লোন ফেসিলিটি দেওয়া। তুমি ইউজ করতে পারো, তোমার 10 টাকার লিমিট তুমি 20 টাকা ইউজ করতে পারো, বা তোমার 100 টাকার লিমিট তুমি 200 টাকা ইউজ করতে পারো। ফর এক্সাম্পল আমি তোমাদের বলছি, সেইখানে আমি যদি 200 টাকার আমি যদি 100 টাকা আমার লিমিট, সেই 200 টাকাটা খরচ 200 টাকা যদি আমি কন্টিনিউয়াস ব্যালেন্স করে যাই, সেই ডিফারেন্সটা যদি আমার কন্টিনিউয়াস থেকে যায়, একভাবে থেকে যায় বা তার বেশি থাকে, তখন সেই স্ট্যাটাসটাকে, সেই লোনের স্ট্যাটাসটাকে আমরা আউট অফ অর্ডার স্ট্যাটাস দিয়ে দিই। ঠিক আছে? তাহলে কী বলছি? অ্যান অ্যাকাউন্ট ইজ ট্রিটেড অ্যাজ আউট অফ অর্ডার ইফ দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স রিমেন্স কন্টিনিউয়াসলি ইন এক্সেস অফ দ্য sanctioned limit or drawing power in cases where the outstanding balance in the operating account is less than the sanctioned limit or drawing power, but there are no credits continuously for 91 days as on the date of balance sheet or on the sum of credit transactions are not enough to cover the interest debited during the same period, those accounts should be treated as out of order. আমি আরেকবার পড়ছি তোমাদের সামনে। In cases where the outstanding balance in the operating account is less than the sanction limit or drawing power, but there are no credits continuously for 91 days, as on date of balance sheet, or the sum of credit transactions are not enough to cover the interest debited during the same period, these accounts should be treated as out of order status. ঠিক আছে? আচ্ছা, ওভারডিউ কাকে বলে? ওভারডিউ হচ্ছে এনি অ্যামাউন্ট ডিউ টু দ্য ব্যাঙ্ক আন্ডার এনি ক্রেডিট ফেসিলিটি ইজ ওভারডিউ ইফ ইট ইজ নট পেড অন দ্য ডিউ ডেট ফিক্সড বাই দ্য ব্যাঙ্ক। এনি অ্যামাউন্ট ডিউ টু দ্য ব্যাঙ্ক আন্ডার এনি ক্রেডিট ফেসিলিটি ইজ ওভারডিউ ইফ ইট ইজ নট পেড অন দ্য ডিউ ডেট ফিক্সড বাই দ্য ব্যাঙ্ক। যদি কোনো লোন ব্যাঙ্ক দিয়ে থাকে এবং সেটা একটা ফিক্সড পিরিয়ডের জন্য যখন দিয়ে থাকে, সেই পিরিয়ডের অবধি পরে যদি সেটা শোধ করা না হয়, তাহলে সেই পিরিয়ডের পরে তাকে সেটা যদি চলে যায়, তাহলে তাকে আমরা ওভারডিউ বলে থাকি। ঠিক আছে? এভারগ্রিনিং কাকে বলে? এই টার্মসটা মানে কি? এভারগ্রিনিং টার্মস হচ্ছে টার্ম used for rescheduling a loan without assessing the viability of the activity for the purpose of avoiding an account becoming NPA. A term used for rescheduling of a loan without assessing the viability of the activity for the purpose of avoiding an account becoming NPA. ঠিক আছে? This shall be discouraged by banks to reflect the correct health of the loan accounts. This shall be discouraged by the banks to reflect the correct health of the loan accounts. A term used for the rescheduling of loan without assessing the viability of the activity for the purpose of avoiding an account becoming NPA. মানে NPA কে যাতে এনপিএ হিসেবে লোনটাকে দেখানো না হয়, এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক প্রসেস নয় ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ফাইন্যান্সিয়াল পিকচারটা এতে কিন্তু সঠিকভাবে প্রকাশিত হয় না। কোনো এনপিএকে যদি আমরা লুকোতে চাই, কোনো এনপিএকে যদি আমরা ঢাকতে চাই, কোনো এনপিএর পারফরমেন্স বা এনপিএকে কোনো নন পারফর্মিং অ্যাসেটকে কোনো লোনকে যদি নন পারফর্মিং অ্যাসেটকে দেখাতে না চাই, তাকে যদি লুকিয়ে রাখতে চাই,
তখন এই টার্মটা ইউজ হয় এভারগ্রিনিং টার্মস, এভারগ্রিনিং টার্ম। এই টার্ম ইউজ দিস টার্ম a term used for rescheduling of a loan without assessing the viability of the activity for the purpose of avoiding an account becoming NPA. This shall be discouraged by the banks to replace the correct health of the loan accounts. ঠিক আছে, এটা অলওয়েজ ডিসকারেজেবল, এটা সবসময় ডিসকারেজ করা উচিত, আমার মনে হয় এটা সবসময় ডিসকারেজ করা উচিত। এই এভারগ্রিনিং টার্মসটা নেগেটিভ ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, মানে এনপিএর যে কোন কোন লোনকে বা কোন কোন ব্যাড লোনসকে আমরা এনপিএ বলে থাকবো, ঠিক আছে, কোন কোন ব্যাড লোনসকে বা কোন কোন লোনকে আমরা এনপিএ বলে থাকবো, সেই লোনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এই ক্রাইটেরিয়া যেগুলো আছে আমি সেগুলো তোমাদের আজকে পড়ে শোনালাম। তো এরপরে যে ক্লাসটা হবে এনপিএর লাস্ট ক্লাস, যেটা এনপিএ সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য যে লাস্ট ক্লাস আমার কনসেপ্টের জন্য, সেটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো করে। আজকে একটু কমপ্লিকেটেড, মানে আমি একটুখানি জাস্ট রিডিংই পড়লাম বলতে গেলে, আমি বোঝালাম যতটা পেরেছি বোঝাতে পেরেছি তোমাদের। আরও একবার আমি ক্লাসটাকে ক্লিয়ার করব, পরে ডিভিশন যখন করবো আমি আরেকবার ক্লাসটাকে ক্লিয়ার করবো। তো আপাতত এই ভিডিওটা এইটুকুই। নমস্কার বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে আমার এনপিএর যে রিমেনিং যে পার্টটা, কনসেপচুয়াল যে পার্টটা, সেটা আমি আলোচনা করব, ঠিক আছে। নমস্কার।